প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। সমাজ বিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত। একাদশ শ্রেণী সমাজ বিজ্ঞান প্রথম পত্র। গত ক্লাসে আমরা সমাজ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। চতুর্থ অধ্যায়ে আজকে আমাদের আলোচ্য বিষয় সামাজিক স্তর বিন্যাসের ধারণা, অর্থাৎ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, দ্য আইডিয়া অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আসলে সামাজিক স্তর বিন্যাস, মানে সমাজের যে বিভিন্ন ভাগ বা বিভাজন রয়েছে সেটার আলোচনায় আসলে সামাজিক স্তর বিন্যাস। স্তর বিন্যাসের স্ট্রাটিফিকেশন, স্ট্রাটিফিকেশন হচ্ছে স্ট্রাটা শব্দ থেকে এসেছে। স্ট্রাটা শব্দটি প্রাচীনকালে যখন শিলা বা বিভিন্ন ধরনের মাটির যেই ভূগাঠনিক যে শ্রেণী বিভাগটা আছে সেটি বোঝানোর জন্য এই স্ট্রাটা শব্দটি ব্যবহার করা হতো। অর্থাৎ মাটির বা ভূগঠনিক যে প্লেটগুলো আছে সেটার যে বিভাজন, শিলাখণ্ডের বিভাজন, এগুলো বোঝানোর জন্য স্ট্রাটা শব্দটি ব্যবহার করা হতো। সেখান থেকেই আসলে স্তর বিন্যাস শব্দটি এসেছে। যেমন তোমরা মাটির বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ তোমরা ভূগোল যাদের আছে তারা বেশ ভালোভাবে জেনে থাকবে। পাললিক শিলা আছে, আগ্নেয় শিলা আছে, রূপান্তরিত শিলা আছে, বিভিন্ন ধরনের শিলার কথা তোমরা জেনে থাকবে। তো এই স্ট্রাটিফিকেশন শব্দটি সেখান থেকে এসেছে আসলে। তো দেখো, সামাজিক যে স্তর বিন্যাসের যে ধারণা, সেখানে আসলে স্ট্রাটিফিকেশন শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সমাজের যে একটি শ্রেণী থেকে অন্য শ্রেণী যে বিভাজিত হয় বা ভাগ হয় সমাজের ভিতরে, সেইখান থেকে আসলে স্ট্রাটিফিকেশন শব্দটি এসেছে। এখন সামাজিক শ্রেণীর ক্ষেত্রে বা সমাজের বিভাজনের ক্ষেত্রে স্ট্রাটিফিকেশনটি কি আসলে, বা স্তর বিন্যাসটি কি? স্তর বিন্যাসটা হচ্ছে সমাজ এমন একটা বিষয় যেখানে আসলে যদি আমরা বিভাজনের ধারণাটি তৈরি না করি বা বিভাজনের ধারণাটি সম্পর্কে আমাদের ক্লিয়ার কোনো আইডিয়া না থাকে, তাহলে দেখা যাবে যে একটা প্রবলেম তৈরি হবে। কি প্রবলেম? অর্থাৎ সমাজের ভেতরে যেই সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে আইডেন্টিফাই করতে বা সেই সমস্যাগুলোকে চিহ্নিত করতে আমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। এবং যেই গ্যাপগুলো থেকে যাবে, সেই গ্যাপগুলো থেকে যে কার্ল মার্কসের ভাষায় যে বিশৃঙ্খলা তৈরি হবে, যেই ধরনের সমস্যা তৈরি হবে, সেই সমস্যাগুলোকে আসলে সমাজকে রাতারাতি পাল্টে দিবে এবং পাল্টে দেওয়ার ফলে নতুন এক ধরনের সমাজ ব্যবস্থা তৈরি হবে, যেখানে আসলে সবাই আসলে খাপ খাইয়ে নাও নিতে পারে। এই সমাজের যে স্তর বিন্যাস, সেই স্তর বিন্যাস সম্পর্কে আমরা যদি পুরোপুরি ধারণা পাই বা পুরোপুরি ধারণা লাভ করতে পারি, তাহলে দেখব যে সমাজের যেই শ্রেণী বিভাজন বা সমাজের যেই বিভাজন, সেটি সম্পর্কে আসলে যেরকম আমাদের পুরোপুরি ধারণা তৈরি হবে, এই ধারণা তৈরি হওয়ার ফলেই সমাজকে আমরা পুরোপুরি বুঝতে পারবো বা বোঝার চেষ্টা করতে পারবো। তাহলে আমরা প্রথমেই যদি সমাজবিজ্ঞানী সরোকিনের কথা বলি, সরোকিন, অকবার্ন, নিমকভ, তারা প্রায় একই ধরনের কথাই বলেছেন। অর্থাৎ তারা সমাজকে ভাগ করেছেন সাধারণত দুইটি হিসেবে, একটা হচ্ছে উচ্চ শ্রেণী, একটা হচ্ছে নিচু শ্রেণী, আপার ক্লাস আর লোয়ার ক্লাস, তাই তো? আপার ক্লাস আর লোয়ার ক্লাস কি? সমাজের ক্ষেত্রে এটা হতে পারে সম্মান, সাধারণত তারা সম্মানের ভিতরে উপরে ডিপেন্ড করে এই কথাগুলো বলেছেন। কিন্তু বর্তমান সমাজে সম্মানের যে অর্থের যে প্রভাব, সেই অর্থের প্রভাবটাকে আসলে আমরা অস্বীকার করতে পারি না। আর কেননা অর্থ হচ্ছে এমন একটি বিষয় যেটি সমাজকে আসলে ভিন্ন পথে বা ভিন্ন ধারায় নিয়ে যেতে বাধ্য করে। সমাজের ক্ষেত্রে যে সাধারণ যে বিভাজন ছিল, সেই বিভাজনের জায়গা থেকে একটি উঁচু পর্যায়ে নিয়ে যায়। যেমন সরোকিন, অকবার্ন এবং নিমকভ তারা বলতে চেয়েছেন যে সমাজের যে মর্যাদা ছিল, অর্থাৎ প্রাচীন আমলে বিভিন্ন ধরনের সমাজের ভেতরে যেই সমস্যাগুলো ছিল, সেই সমস্যা থেকে রাতারাতি ওভারকাম আসলে করা যেত না। যেমন যদি মর্যাদার কথা যদি আমরা বলি, যে রাজা তার এবং তার যে অমাত্যবর্গ, যেটাকে আমরা বলি যে মন্ত্রী পরিষদ যেটাকে বলি, সেই মন্ত্রী পরিষদ আর রাজা যেটা ছিলেন, তারা ছিলেন আপার ক্লাসের। সেটা তাদের কাছাকাছি ছিলেন যারা, তারা ছিলেন ওই সময়কার পুরোহিত বা পণ্ডিত যারা ছিলেন, বা পরবর্তী সময় মুসলিম সুফি সাধকদের কথা আমরা জানি, যে রাজার দরবারে তারা বিভিন্ন ধরনের সেবা বা বিভিন্ন ধরনের আপ্যায়ন তারা পেয়েছিলেন। তো ওই শ্রেণীগুলো আসলে আমরা যদি দেখি, তাহলে উঁচু শ্রেণীর ভিতরে সাধারণত আমরা আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, আর নিচু শ্রেণীর ভিতরে আমরা যদি দেখতে পাই, তাহলে নিচু শ্রেণীর ভিতরে দেখতে পাবো সাধারণ জনগণ যারা আছে, ওই সময়কার ভিতরে যারা সৈনিক ছিল, আর তাদের একটু মর্যাদা ছিল সাধারণ জনগণ থেকে একটু উপরে, অর্থাৎ আপার লোয়ার ক্লাস যেটাকে আমরা বলি। হ্যাঁ,
ওই জায়গাটাতে ছিল তাদের অবস্থান। আর সাধারণ যে জনগণ অর্থাৎ যারা খেটে খাওয়া দিনমজুর, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত, পাশাপাশি যারা হচ্ছে নিম্ন বর্ণের অর্থাৎ হিন্দুদের ভিতরে বিভিন্ন বর্ণের বা কাস্ট সিস্টেমের কথা তোমরা জানো, হ্যাঁ, যে পুরোহিত আছে বা ব্রাহ্মণ থাকে, সেখান থেকে ক্ষত্রিয় আছে, তারপরে এরকম আছে বৈশ্য, শূদ্র, হ্যাঁ, বিভিন্ন শ্রেণী আছে। তো এই যে শ্রেণী বিভাজনটা, সেই জায়গাটাতে আমরা যদি দেখি তাহলে নিচু শ্রেণী হচ্ছে ওই লেভেলের লোকজন, যেটাকে আমরা শূদ্র বলে থাকি হিন্দুদের ভিতরে, এটা হয়ে থাকে। আর অন্যান্য জাতির ক্ষেত্রে যদি আমরা দেখি, একবারে খেটে খাওয়া যারা মানুষ নর্মালি একবারে লোয়ার লেভেলের, তারা হচ্ছে এই নিচু শ্রেণীর ভিতরে পড়তেছে। কিন্তু সরকিন এবং অকবার্ন নিমকক তারা যে বিভাজনটি দেখিয়েছেন, সেই বিভাজনের ক্ষেত্রে আসলে একটি ভিন্ন ধারণা রয়েছে। মার্কস এবং তার পরবর্তী সময়ে অ্যাঙ্গেলস, তার বন্ধু, এবং পরবর্তী সময়ে যারা ছিলেন তারাও বিভিন্নভাবে বিভাজন করার চেষ্টা করেছেন। মার্কসের যে লেখাগুলো, সেইখানে থেকে আমরা সাধারণত তিনটে ক্লাসের ধারণা মোটামুটি পাই: আপার ক্লাস, মিডল ক্লাস আর লোয়ার ক্লাস। তিনটি ধারণার কথা পাওয়া যায়। কোনো কোনো সমাজবিজ্ঞানী এটাকে দুইটির কথাই বলছেন, আপার ক্লাস, লোয়ার ক্লাস। আসলে মিডল ক্লাসের যে ধারণাটি, সেই ধারণাটি আসলে পরবর্তী সময়ে উৎপত্তি হয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মিডল ক্লাসটি আসলে বর্তমান সমাজে একটি ব্যাপক আকার ধারণ করে এবং তারা বেশ প্রভাবশালী হয়ে যায়। অর্থাৎ আপার ক্লাস এবং লোয়ার ক্লাস, এই দুইটি ক্লাসের মাঝামাঝি একটি ক্লাস তৈরি করে এবং তারা আপার ক্লাস প্লাস লোয়ার ক্লাসের সাথে একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থা বজায় রাখে। এই কথাটি মার্কস বলার চেষ্টা করেছেন, কিন্তু তিনি এভাবে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করে জানেন। তো ওইখানে আবার প্রত্যেকটি ক্লাসের আবার দুইটি করে বিভাজন আছে। যেমন আপার ক্লাসের হচ্ছে আপার ক্লাস, আপার লোয়ার ক্লাস, হ্যাঁ, ওইভাবে ভাগ করা হয়েছে। আবার মিডল আপার ক্লাস, মিডল লোয়ার ক্লাস, হ্যাঁ, আবার লোয়ার ক্লাসটাকে এরকম আপার লোয়ার ক্লাস, হ্যাঁ, আর লোয়ার ক্লাস, এভাবে বিভাজন করা হয়েছে। তো এই যে ধারণাটি, এই ধারণার জায়গা থেকে আমরা যদি বলতে চাই, তাহলে দেখতে পাবো যে আসলে মিডল ক্লাস এবং আপার ক্লাস এই দুটি হচ্ছে সমাজের সবচেয়ে অ্যাকসেপ্টেড, অর্থাৎ এটি হচ্ছে গ্রহণযোগ্য, তাদের অধিকাংশ জায়গায় অ্যাক্সেস রয়েছে। যদিও যারা একবারে আপার ক্লাস থাকে, তাদের সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, প্রভাব, ক্ষমতা সব কিছুই একটু বেশি পরিমাণ থাকে সমাজের ক্ষেত্রে। কিন্তু যারা মিডল ক্লাস, তারা হচ্ছে তাদের জায়গাটি ওই লোয়ার ক্লাসের জায়গা থেকে সরে এসে তাদের অর্থ, চেষ্টা, পরিশ্রম, মেধা, অন্যান্য গুণাবলীর সমন্বয়ে তারা এই লোয়ার ক্লাস থেকে বের হয়ে এসে একটি ভিন্ন ক্লাস তৈরি করে। যদিও তারা সরাসরি ওই আপার ক্লাসে অ্যাক্সেস পায়নি, মানে আপার ক্লাসে সরাসরি প্রবেশ করতে পারে না। প্রচুর সময়, অর্থ, জ্ঞান, মেধা এইগুলো ব্যয় করার ফলেই তারা একটা সময় হয়তো বা কেউ কেউ এই মিডল ক্লাস থেকে আপার ক্লাসে শিফট করে। কিন্তু সেটি খুব যে দ্রুত হয় বা সেটি যে খুব স্মুথলি হয় বা সেটি যে খুব ভালোভাবে হয়, সেটি আসলে নয়। কারণ সমাজবিজ্ঞানী বলার চেষ্টা করেছেন যে এই যে লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাস প্লাস আপার ক্লাস, তো এই যে আপার ক্লাস যারা আছে, অর্থাৎ উচ্চ শ্রেণীর বা উঁচু শ্রেণীর যারা রয়েছে, তারা আসলে এই লোয়ার ক্লাসের লোকজন যে মিডল ক্লাস আসবে এটি হয়তো মেনে নিতে পারে, কিন্তু মিডল ক্লাস থেকে আপার ক্লাসের ট্রান্সফরমেশন, অর্থাৎ মিডল ক্লাস থেকে আপার ক্লাসে চলে যাওয়া, সেটি আসলে তারা মানতে নারাজ। বিভিন্ন সময় এটি নিয়ে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিভিন্ন সংগ্রাম, ইতিহাসের কথা আমরা জানি। তো মধ্যবর্তী শ্রেণী যারা রয়েছে, অর্থাৎ মিডল ক্লাস যারা রয়েছে, এই মিডল ক্লাসের লোকজন আসলে পরবর্তী সময়ে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তারা একটি প্রভাব তৈরি করে এবং বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক সব ধরনের পটভূমি পরিবর্তন করার ক্ষেত্রে এই মিডল ক্লাসে এখন সবচেয়ে বেশি প্রভাবশালী বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আছে। এবং শুধু যে লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাস আসে এরকমটি আসলে নয়, অনেক সময় আপার ক্লাস থেকেও মিডল ক্লাসে ট্রান্সফরমেশন হয়। বিভিন্ন ধরনের পারিবারিক বিভাজন আমরা জানি যে বিভিন্ন, যদি এরকম হয় যে বাবার প্রচুর সম্পদ রেখে গেল, তো সেখান থেকে হয়তোবা বাবা ছিল আপার ক্লাসের লোকজন বা উঁচু শ্রেণীর ধনী সম্ভ্রান্ত ছিল, সেখান থেকে হঠাৎ করে কোনো একটি দুর্যোগ বা ব্যবসায় পরিবর্তন অথবা অন্য কোনো কারণে হঠাৎ করে দেখা গেল যে এই
তার যে সম্পদ বা তার যে ক্ষমতা সেটির বিভাজন তৈরি হলো, এবং সেটি ছেলেমেয়েদের ভিতরে বিভাজন হতে হতে তখন দেখা গেল যে এই ছেলেমেয়েরা আসলে ওই আপার ক্লাসে বিলং করতেছে না, অর্থাৎ আপার ক্লাসে তাদের নেই। তারা কোথায় চলে আসলো? তখন মিডল ক্লাসে। মিডল ক্লাসে চলে আসার ফলে সো লোয়ার ক্লাস থেকে যেরকম মিডল ক্লাসে ট্রান্সফরমেশন হয়, অনুরূপভাবে আপার ক্লাস থেকেও মিডল ক্লাসে ট্রান্সফরমেশন হয়ে থাকে। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে একটু ক্লিয়ার ধারণা বা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এই জিনিসগুলোর ব্যাপারে। অর্থাৎ লোয়ার ক্লাস থেকেই শুধুমাত্র মিডল ক্লাসে আসে না, আপার ক্লাস থেকেও মিডল ক্লাসে ট্রান্সফরমেশন হতে পারে। অনুরূপভাবে মার্কসের যে বিভাজন বা মার্কসের যে ব্যাখ্যা, তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে শ্রেণী সংগ্রামের ভিত্তিতেই আসলে এটি তৈরি হয়। অর্থাৎ যারা লোয়ার ক্লাস তারা এরকমটি হয় যে একসময় শোষণ, বঞ্চনা এগুলো বাড়তে বাড়তে একটি সময় এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে যায় যে আসলে তাদের আর কিছু করার থাকে না। তখন তারা কি হয় যে ওই সময়টাতে তারা বিদ্রোহ তৈরি করে। বিদ্রোহ করার ফলে তখন দেখা যাচ্ছে যে যারা আপার ক্লাসে ছিল তারা আসলে ওই বিদ্রোহকে দমন করতে না পেরে বা বিদ্রোহের সাথে খাপ খাইয়ে না নিতে পেরে বা যেই পরিবর্তন লোয়ার ক্লাস আছে সেই পরিবর্তনটাকে মেনে নিতে না পেরে তখন কি হয় যে আপার ক্লাস পুরোপুরি সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়, এবং দেখা যাচ্ছে যে তাদের ভিতরে বা তারা ওই সমাজ বা ওই জায়গা থেকে অনেক সময় পলায়ন করতেও বাধ্য হয়। তো এভাবেই আসলে আপার ক্লাসটাকে ধ্বংস হয়ে তখন একটি নতুন ক্লাস আবার ওই আপার ক্লাসের জায়গাটি দখল করে নেয়। কিন্তু প্রাচীনকালে একটি ঐতিহ্য ছিল, অর্থাৎ রাজা তার পুরোহিত এবং অন্যান্য যারা রয়েছেন তারা ওই সময়টাতে আপার ক্লাসে বিলং করতেন। অর্থাৎ রাজা, তার পুরোহিত প্লাস অন্যান্য যারা মন্ত্রীবর্গ ছিলেন তারা থাকবেন আপার ক্লাসে। এর পরবর্তীতে সৈনিক এবং অন্যান্য যারা ছিলেন তারা থাকবেন হয়তোবা লোয়ার ক্লাসের একটু উপরে, এবং যারা একবারে খেটে খাওয়া মানুষ তারা থাকবেন লোয়ার ক্লাসে। এটাই ছিল ওই সময়কার সমাজের বিভাজন বা বৈশিষ্ট্য। কিন্তু পরবর্তী সময় বিভিন্ন শ্রেণীর কথা আমরা জানি। টিবি বটমার ঠিক এই কথাটাই বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে পুরোহিত যেটি শ্রেণী, অর্থাৎ একটি সময় ছিল রাজা বা সামন্ত ছিল, সেই সিস্টেমটা আসলে একটা সময় কোলাপস করে, অর্থাৎ একটা সময় ভেঙে পড়ার পরবর্তী সময় এই পুরোহিতরাই আসলে আপার ক্লাসের জায়গাটি আসলে দখল করে নেয়। যেমন বিভিন্ন দেশে আমরা জেনে থাকবো যে পোপের কথা তোমরা অনেকেই জানো, খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান যিনি পোপ, তিনি আসলে দেখা যাচ্ছে যে এই আপার ক্লাসে বিলং করতেছেন, অর্থাৎ পুরোহিত হিসেবে তিনি। অনুরূপভাবে সাধারণ জনগণ যারা রয়েছেন, অর্থাৎ যারা খ্রিস্টিয়ান, তারা আসলে এই পুরোহিতদের থেকে একটু নিচে, অর্থাৎ সাধারণ জনগণ হিসেবে তারা বিলং করছেন। সেই কথাটাই টিবি বটমার বলার চেষ্টা করছেন। অর্থাৎ পুরোহিতদের জন্য আলাদা একটি জায়গা রয়েছে সমাজে, এটি আসলে অর্জন করতে হয়, অ্যাচিভ করতে হয়, অ্যাসক্রাইবড নয়। অর্থাৎ রাজার ছেলে রাজা হবে এমনটি নয়, পুরোহিতের ছেলেই যে পুরোহিত হবে এমনটি নয়। আসলে ওখানে একটি বোর্ড রয়েছে, সেই বোর্ডের সিলেকশনে পরবর্তী হিসেবে পুরোহিত নির্বাচিত। এই জায়গা থেকে আসলে আমরা বলতে পারি যে পুরোহিত এবং সাধারণ জনগণ, তো পুরোহিতরা হচ্ছেন আপার ক্লাস আর সাধারণ জনগণরা হচ্ছেন লোয়ার ক্লাসের ভিতরে। এখানেও টিভি বটমার ঠিক দুইটা ক্লাসের কথাই বলেছেন, অর্থাৎ সরকিন এবং অকবর্ণ যেটা বলছেন উঁচু শ্রেণী নিচু শ্রেণী, তিনি সেই কথাটাই বলার চেষ্টা করছেন কিন্তু একটু ভিন্নভাবে। তিনি বলছেন পুরোহিত সাধারণ জনগণ, পুরোহিত আছে কোথাও তাহলে উঁচু শ্রেণীতে, আর সাধারণ জনগণ নিচু শ্রেণীতে, এই জায়গাটি তিনি বলার চেষ্টা করেছেন। আর যদি মরিস জিন্সবার্গের কথা বলি, মরিস জিন্সবার্গ ঠিক একেবারে টিভি বটমার, সরকিন বা অকবর্ণ নিমকফের মতো সরাসরি পথে না হেঁটে তিনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি বলছেন একটি হচ্ছে প্রাধান্য যারা দেয়, অর্থাৎ সমাজটাকে যারা পরিচালনা করে তাদেরকে তিনি বলেছেন একটি ক্লাস, এবং যারা বশ্যতা স্বীকার করে নেয়, অর্থাৎ তিনি বলছেন রাজা হবে এই প্রাধান্য শ্রেণী। কারা? এরা হচ্ছেন রাজা, মন্ত্রীবর্গ, এরা হচ্ছেন এই প্রাধান্য শ্রেণী, এরা হচ্ছেন আপার ক্লাস। আর অন্য ক্লাসের কথা যেটা বলেছেন যে বর্ষতা যারা স্বীকার করে নেয়, অর্থাৎ যারা হচ্ছে সাধারণ জনগণ, মানে রাজার কথা যারা মেনে চলে, তারা হচ্ছে অন্য একটি শ্রেণী। তো এই একই কথা আমরা, অর্থাৎ এই যে বিষয়গুলো সেটি আসলে যেরকম উঁচু শ্রেণী নিচু শ্রেণী, অনুরূপভাবে যে প্রাধান্য সেটি হচ্ছে উঁচু শ্রেণী, আর যারা বর্ষতা স্বীকার করে তারা হচ্ছে নিচু শ্রেণী। তো জিন্সবার্গের কথাই যদি আমরা বলি
যে যারা ছিলেন রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় থাকেন বা রাষ্ট্রকে যারা পরিচালিত করেন, সেই জায়গাগুলো হচ্ছে প্রাধান্য শ্রেণী। এখানে বিভিন্ন ধরনের আমলা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী রয়েছে প্রাধান্যের ক্ষেত্রে। অর্থাৎ যদি আমরা পরিবারের কথাও যদি বলি, পরিবারের ক্ষেত্রে যদি আমরা একটু বিভাজন দেখতে চাই যে প্রাধান্য কার কথা পায়, সাধারণত পরিবারে আমরা দেখি যে বাংলাদেশে হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবারই বেশি, মাতৃতান্ত্রিক পরিবার খুব কম আছে। বিভিন্ন উপজাতিদের ভিতরে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়। তো প্রাধান্যের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বাবার কথাই আসলে সবচেয়ে বেশি প্রাধান্য পায় ফ্যামিলিতে, তারপরে হচ্ছে মা, তারপরে হচ্ছে বড় যারা থাকে অর্থাৎ সিনিয়রিটি লেভেলের ক্ষেত্রে যারা থাকে বড় ভাই বা বোন, তার পরবর্তী শ্রেণী হবে, এবং যে লোয়ার একবারে লোয়ার লেভেলে থাকে অর্থাৎ সবচেয়ে যে ছোট হয় পরিবারের, তার কথার আসলে দাম খুব একটা থাকে না। এই কষ্টটা আসলে সব স্টুডেন্টদের রয়েছে, বিশেষত যারা পরিবারের ছোট সদস্য, তাদের জন্য এটি খুবই আসলে মর্মাহত করার মতো বিষয়। তো এই জায়গা থেকে তাদের আসলে আজীবন অভিযোগ থাকে যে আসলে আমার কথার কোনো দাম নেই, আমার কথার কোনো ভ্যালু নেই। এটি আসলে আমাদের একটি সিস্টেমের ভিতর দিয়ে হয়ে আসতেছে আসলে। অর্থাৎ ফ্যামিলিতে যিনি বড় থাকবেন বা ফ্যামিলির যিনি উপার্জনকারী ব্যক্তি থাকবেন, তার কথাই ফ্যামিলিতে বেশি প্রাধান্য পাবে, এবং যিনি ছোট থাকবেন অর্থাৎ তিনি বশ্যতা স্বীকার করবেন, এটি হচ্ছে ফ্যামিলির প্রাথমিক বৈশিষ্ট্য। এই জায়গাগুলো আসলে কষ্ট পাওয়ার কোনো কিছু নেই, কারণ হচ্ছে যে এই জায়গাগুলোতে আমরা দেখব যে ডিসবার্গের ভাষায় যারা বশ্যতা স্বীকার করে নেয় তারা হচ্ছে একটি স্তরে থাকে, এবং যারা প্রাধান্য দেয় তারা হচ্ছে একটি স্তরে থাকে। তো এটি আসলে সমাজের প্রাচীনকাল থেকেই চলে আসতেছে, এবং এই সিস্টেমটা হয়তো একটু ডেভেলপ করতেছে এখন। বাবা মারা সন্তানদের কথা প্রায়োরিটি দেন এবং দেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন ধরনের আবদার মেটানোর চেষ্টা করেন। হ্যাঁ, তবে একটি বিষয় অবশ্যই যে বাবা মা সবসময় সন্তানের ভালোটাই কামনা করেন, কখনো খারাপটা নয়। হ্যাঁ, এই বিষয়টি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে সেই অনুযায়ী তাদেরকে শ্রদ্ধা বা সম্মান বা ভক্তি যতটুকু প্রদর্শন করতে হয় ততটুকুই করতে হবে। তার চেয়ে বেশি করা যাইতে পারে, কিন্তু যাতে কখনোই কম না হয়, এই বিষয়টা অবশ্যই সবাই মাথায় রাখবে। হ্যাঁ, আর প্রাধান্যের ক্ষেত্রে যেটা বললাম যে পরিবারের যারা সিনিয়রিটি লেভেল বেশি থাকে তারা হচ্ছে এই প্রাধান্যটা দিয়ে থাকে বা তাদেরকে দেয়া হয় সমাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কারণ। তারা হচ্ছে বুদ্ধি বিবেচনায়, জ্ঞান, মেধা সব দিক দিয়ে হতে পারে যে আমার বাবা মা বা অন্যান্য যারা আছে তারা হয়তো একটু কম শিক্ষিত হতে পারে আমাদের চেয়ে, কিন্তু এটি অবশ্যই মাথায় রাখতে হবে যে তাদের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা সব কিছুই আসলে আমাদের চেয়ে বেশি। হয়তো তাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটির কোনো সার্টিফিকেট নেই, কিন্তু বাস্তবতার যে অভিজ্ঞতা সেটি আসলে তাদের ভরপুর, এবং সেই ব্যাপারটা মাথায় রেখে অবশ্যই আমাদেরকে তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। যে যেই ধর্মের হও না কেন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবে যে তোমার বাবা মা কখনোই তোমার জন্য ভালো বইকি খারাপটা প্রত্যাশা করে না, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে। আর জিন্সবার্গের ভাষায় যদি আমরা বলতে চাই যে সমাজের যে প্রাধান্য এবং যে বশ্যতার যে জায়গাটি আছে, এই দুইটির মাঝামাঝি আসলে একটি গ্রুপ তৈরি হয়। একটি হচ্ছে বিদ্রোহী গ্রুপ বলে থাকি আমরা। তো সেই গ্রুপটি আসলে খুব কম পরিমাণে বিলং করে সমাজে, অর্থাৎ খুব কম থাকে। অর্থাৎ একটি শ্রেণী থাকে যে রাষ্ট্রের কথা পুরোপুরিভাবে মেনে চলে, সেটি হচ্ছে বশ্যতা স্বীকার করা বা অনেকাংশে মেনে চলার চেষ্টা করে। আরেকটি হচ্ছে প্রাধান্য, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা। এই দুইটির মাঝামাঝি একটি বিদ্রোহী গ্রুপ থাকে। তো এই বিদ্রোহী গ্রুপটাকে আমরা আসলে বিভিন্নভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করি, কিন্তু এই বিদ্রোহী গ্রুপটি আসলে সমাজে এত কম পরিমাণ থাকে বা এত তাদের পরিধি এত কম বিস্তৃত যে আসলে তাদেরকে আলাদা একটি গ্রুপ ভাবে ব্যাখ্যা করা আসলে প্রয়োজন হয় না। কারণ অনেকাংশেই তারা বশ্যতা স্বীকার করে, যদিও অনেক অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অমিল রয়েছে, কিন্তু সর্বোপরি একটি বিষয় তাদের অবশ্যই মাথায় রাখে যে রাষ্ট্র আগে, সবার আগে রাষ্ট্র, তারপরে হচ্ছে অন্যান্য বিষয়। এই জিনিসটি সবার মাথায় রাখতে হবে। তো সামাজিক স্তর বিন্যাসের যে আলোচনা, সেই আলোচনার ভিতরে যদি আমরা তাকাই, এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে অবশ্যই, যে এটি হচ্ছে একটি সর্বজনীন ব্যাপার। অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস এটি সব সমাজেই বিরাজমান। এটি শুধু যে আমাদের সমাজে আছে উঁচু শ্রেণী নিচু শ্রেণী এরকম না, পৃথিবীর প্রত্যেকটি সমাজে এই বিভাজনটি অবশ্যই রয়েছে, এবং এটি হচ্ছে একটি অভিন্ন রূপ। অর্থাৎ এটির কোনো ভিন্নতা নেই, এটি সব সমাজেই থাকবে, এবং সামাজিক সমস্যা সব সময়
সব কিছুকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ একটি ব্যালেন্স থাকে সব কিছুর ভিতরে, একটি ব্যালেন্স নিয়ে আসে। যেরকমভাবে যদি উঁচু শ্রেণী থাকে এবং সেই সমাজে কোনো নিচু শ্রেণী নেই, অর্থাৎ আমাদের সমাজে নিচু শ্রেণীর কাজগুলো কি করে, রাস্তায় ঝাড়ু দেওয়া, ক্রিয়া, তারপরে হচ্ছে এই যে মুচির কাজ করা, তারপরে আরও বিভিন্ন ধরনের ছোট ছোট যে কাজগুলো আছে, এই কাজগুলো ধোপা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যারা চুল কাটে, বিভিন্ন ধরনের ই আছে। তো এই যে যারা চুল কাটে তাদের একটি কিন্তু সুন্দর রয়েছে, নাম রয়েছে, যেটিকে আমরা আসলে নাপিত বলে থাকি, কিন্তু এটি আসলে নাপিত না, তাদেরকে আরো একটা সুন্দর নাম, সেটি হচ্ছে নরসুন্দর। হ্যাঁ, এটি অবশ্য মাথায় রাখবেন। তো এই যে বিভাজন রয়েছে সেই ব্যালেন্সটাকে নিয়ে আসে তারা। কিভাবে ব্যালেন্সটা নিয়ে আসে, যদি লোয়ার লেভেলের কাজগুলো কেউ না করে, সবাই যদি বসে চিন্তা করে যে আমি 5 তলা বিল্ডিং এ এসির ভিতরে বসে বসে শুধু খাবো, তাহলে উৎপাদন কি করবে, তার জামা কাপড় থেকে তৈরি করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এই বিল্ডিংটি বা তৈরি করবে, এটা রক্ষণাবেক্ষণ বা কে তৈরি করবে, এই জায়গাগুলো আসলে তখন থাকতো না। সো সমাজে ব্যালেন্স থাকার জন্য অবশ্যই এই স্ট্রাটিফিকেশন বা বিভাজনটি দরকার বা প্রয়োজন রয়েছে, এবং স্রষ্টা সৃষ্টির আদিরূপ থেকে এই বিভাজনটা আসলে তৈরি করে রেখেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।